শিরিন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স দ্বিতীয় বর্ষের বিভিন্ন বিভাগের আমার প্রিয় ছাত্ররা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা দ্বিতীয় অধ্যায়টা পড়ছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু টপিক সম্পর্কে জানবো। আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো তা হচ্ছে 1 নম্বর, বাংলাদেশের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই। 2 নম্বর, বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণ সম্পর্কে। প্রথমে আমরা জানব বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সম্পর্কে। সংক্ষেপে এটাকে বলা যায় এফডিআই। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা। এক্ষেত্রে বিনিয়োগকারী ওই কোম্পানির শেয়ার বা মালিকানা সত্ত্ব কিনে নেয় এবং ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয়। সাধারণত বহুজাতিক যে কোম্পানিগুলো তারা বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে নিয়োজিত হয়। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ মূলত মূলধন জাতীয় বিনিয়োগ এবং এটা দীর্ঘকালীন সময়ের জন্য হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষে এ ধরনের বিনিয়োগ মধ্যম মেয়াদেরও হয়ে থাকে। আন্তর্জাতিকভাবে কোনো আর্থিক লেনদেন ঘটলে সেটা বৈদেশিক সাহায্য না বিনিয়োগ সেটা বোঝার জন্য দুটো বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। এক, আর্থিক সম্পদ লেনদেনের সাথে কোনো ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে কিনা। 2, লব্ধ আর্থিক সম্পদ পরিশোধের সময় যথেষ্ট ছাড় বা রেয়াতের ব্যাপার আছে কিনা। যদি সুদের হার যথেষ্ট বেশি হয় এবং অর্থ পরিশোধের যে সময়সীমা সেটা যদি কঠোরভাবে মানতে বাধ্য থাকতে হয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ। আর যদি ঋণ গ্রহণকারী দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য বা অভ্যন্তরীণ যে অর্থব্যবস্থা সেটা স্থিতিশীল রাখার জন্য বা বহির্বাণিজ্যের লেনদেনের ভারসাম্য রক্ষা করার জন্য যদি কম সুদে যথেষ্ট নমনীয় শর্তে এবং দীর্ঘ সময়ের জন্য ঋণ দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে বৈদেশিক সাহায্য। আধুনিককালে যে কোনো দেশের উন্নয়নের জন্য বৈদেশিক বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত 4 বছরে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ এসেছে $1100 কোটি। বাংলাদেশের মতো একটি স্বল্পোন্নত দেশের জন্য এটি মোটেও কম নয়। জিডিপিতে বৈদেশিক বিনিয়োগের অবস্থানটা হচ্ছে 1% সমান। বিশেষজ্ঞদের মতে এই বিনিয়োগ যদি 5 থেকে 6% করা যায় তাহলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে 10%। 2020 সালের জুন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এফডিআই ও বৈদেশিক ঋণ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 2018-19 অর্থবছরে বৈদেশিক বিনিয়োগ হয়েছে $389 কোটি, যেটা 2019-20 অর্থবছরে হয়েছে $237 কোটি। এখানে কমেছে $152 কোটি। এটা মূলত করোনা পরিস্থিতির কারণে এই বৈদেশিক বিনিয়োগটা কমে গেছে। আমি লিখে দিচ্ছি যাতে তোমরা এটা মনে রাখতে পারো। $2018-19 অর্থ বছরে এফডিআই এর পরিমাণ হচ্ছে $389 কোটি। 2019-20 অর্থ বছরে এফডিআই এর পরিমাণ হচ্ছে $237 কোটি, কমেছে $152 কোটি। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বিনিয়োগকে 3টি ভাগে ভাগ করেছে। 1, মূল বিনিয়োগ। 2, দেশে
কার্যরত কোম্পানিগুলোর অর্জিত মুনাফা থেকে বিনিয়োগ। 3 আন্তঃকোম্পানি ঋণ বিনিয়োগ। এই তথ্য উপাত্তগুলো আমি একটু লিখে দিচ্ছি। এক নম্বর, মূল বিনিয়োগ। দুই নম্বর, দেশে কার্যরত বিদেশি কোম্পানিগুলোর অর্জিত মুনাফা থেকে বিনিয়োগ। 3 নম্বর হচ্ছে আন্তঃকোম্পানি ঋণ বিনিয়োগ। দুই 2018-19 অর্থ বছরে মূল বিনিয়োগের পরিমাণ ছিল 219 কোটি ডলার। 2019-20 অর্থ বছরে মূল বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় 72 কোটি 80 লাখ ডলার। 2018-19 অর্থ বছরে দেশে কার্যরত বিদেশি কোম্পানিগুলোর অর্জিত মুনাফা থেকে বিনিয়োগ হচ্ছে 136 কোটি 35 লাখ ডলার এবং 19-20 অর্থ বছরে হচ্ছে 151 কোটি ডলার। মূল বিনিয়োগ হচ্ছে যে মূল যে পরিমাণ অর্থ আসছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা 19-20 অর্থ বছরে কমে গেছে, কিন্তু যে বহুজাতিক কোম্পানিগুলো তাদের যে অর্জিত মুনাফা থেকে তারা যেটা বিনিয়োগ করছে সেটা কিন্তু 19-20-এ বেড়ে গেছে এবং এই বৃদ্ধির হারটা ছিল, এখানে বিনিয়োগ বেড়েছে 10.8% এবং 2018-19 অর্থ বছরে আন্তঃকোম্পানির ঋণ বিনিয়োগ হচ্ছে 133 কোটি ডলার, যেটা 2019-20 অর্থ বছরে এই আন্তঃকোম্পানি ঋণ বিনিয়োগের পরিমাণটা দাঁড়ায় 13 কোটি 24 লাখ ডলার। এখানে বিনিয়োগ কমেছে প্রায় 90%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই এফডিআই এর 88%ই হচ্ছে এটা অর্জিত মুনাফা থেকে বিনিয়োগ হচ্ছে 88%। এফডিআই এর 88% হচ্ছে অর্জিত মুনাফা থেকে বিনিয়োগ। আমরা এখন বৈদেশিক বিনিয়োগের মধ্যে অঞ্চল ভিত্তিক বৈদেশিক বিনিয়োগের পরিমাণটা দেখব।
অঞ্চল ভিত্তিক বিনিয়োগের পরিমাণ। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকে এসেছে 29.2%। আসিয়ান থেকে 13%। ইসলামিক দেশগুলো থেকে 12%। সার্কভুক্ত দেশ থেকে 4.5%। মধ্যপ্রাচ্যের দেশ থেকে 1.2%। এশিয়ার দেশ থেকে 17.5%। এই তথ্যপত্রগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ বৈদেশিক বিনিয়োগ হয়েছে। এর পরের পজিশনে আছে এশিয়ার দেশগুলো, তারপরে হচ্ছে আসিয়ান ভুক্ত অঞ্চল, এরপরে ইসলামিক দেশ থেকে, তারপর সার্কভুক্ত দেশগুলো এবং সবশেষে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে 1.2% বৈদেশিক বিনিয়োগ হয়েছে। এখন আমরা দেশভিত্তিক বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণটা দেখব। দেশভিত্তিক বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ। যুক্তরাজ্য 18.5%। যুক্তরাষ্ট্র 11.7%। নরওয়ে 8.7%। সিঙ্গাপুর 8.4%। সংযুক্ত আরব আমিরাত 8%। নেদারল্যান্ড 6.7%। হংকং 6%। ভারত 5.2%।
দক্ষিণ কোরিয়া 3.6%, চীন 3.4%, থাইল্যান্ড 2.6%, জাপান 2.5%, তাইওয়ান 2%, সুইজারল্যান্ড 1.9%, মালয়েশিয়া 1.9%। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্য থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে, এরপরে হচ্ছে আমেরিকা থেকে, তারপর নরওয়ে থেকে, এরপর সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ড, হংকং, ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড, জাপান, তাইওয়ান, সুইজারল্যান্ড এবং সবশেষ হচ্ছে মালয়েশিয়া। এখন আমরা খাত ভিত্তিক বিনিয়োগের পরিমাণটা দেখব। বাংলাদেশে খাত ভিত্তিক এফডিআই এর পরিমাণ এ পর্যন্ত আমি যত তথ্য উপাত্তগুলো উপস্থাপন করেছি এই প্রত্যেকটি উপাত্তই নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক 2020 সালে প্রকাশিত এফডিআই ও বৈদেশিক ঋণ শীর্ষক প্রতিবেদন থেকে। আমরা এখন খাত ভিত্তিক এফডিআই এর পরিমাণটা সম্পর্কে জানব। প্রথমে হচ্ছে টেলিযোগাযোগ খাত, এই খাতে এফডিআই এর পরিমাণ হচ্ছে 24.7%। এরপর হচ্ছে গ্যাস ও পেট্রোলিয়াম, এর পরিমাণ হচ্ছে 18%। বিদ্যুৎ খাতে 12.7%, বস্ত্র খাতে 10.5%, ব্যাংকিং খাতে 8.2%, খাদ্যপণ্য খাতে 4.6%। এরপর হচ্ছে বাণিজ্য খাতে 3%, নির্মাণ খাতে 2.3%, তথ্য প্রযুক্তি খাতে 1.8%, আর্থিক প্রতিষ্ঠানে 1.6%,
এবং অন্যান্য খাতে 12.7%। তাহলে খাত ভিত্তিক এফডিআই এর পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি টেলিযোগাযোগ খাতে, যেটা হচ্ছে 24.7%। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যেমন বর্তমানে আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধ চলছে এবং হংকংয়ের উপর চীনের একটা একচ্ছত্র আধিপত্য আছে, যে কারণে বিনিয়োগকারীরা হংকং থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নিচ্ছে। তারা তাদের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে স্থাপন করছে, কিন্তু সিঙ্গাপুরে রয়েছে নানা ধরনের সমস্যা। তাই সিঙ্গাপুর বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। দফায় দফায় সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে তাদের আগ্রহের কথা জানিয়েছে। তারা ওষুধ এবং পোশাক খাতে $3,400 কোটি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এবং গত 4 বছরে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 35%-এরও বেশি। এছাড়া আমাদেরকে আমাদের দেশীয় বিনিয়োগ বাড়ানোর দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করাটা আমাদের জন্য সহজ হবে। চীনের বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার অর্জন করেছে, এই সুযোগটাকেও কাজে লাগাতে হবে, কারণ চীনের মজুরি অনেক বেশি। তাই শ্রম ঘন যে শিল্পগুলো আছে এই ধরনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে আগ্রহী হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। বিনিয়োগকে আকর্ষণীয় করে তুলতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট করার পরিকল্পনা গ্রহণ করেছে। করোনাকালীন সময়ে এটা ভার্চুয়ালি করার একটা সম্ভাবনা রয়েছে। এটা করা গেলে নিঃসন্দেহে বৈদেশিক বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। এখন আমরা বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা জেনে নেই যে মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম কি। একটি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। এটাকে যে সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে per capita income equal to y divided by p। এখানে PCI হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়, y হচ্ছে ইনকাম বা y হচ্ছে মোট জাতীয় আয়, p হচ্ছে মোট জনসংখ্যা। আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে 5.24% এবং বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে বর্তমানে $2,064 এবং বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ যে অগ্রগতিগুলো অর্জন করেছে তা এক কথায় উল্লেখযোগ্য। কিন্তু তারপরও যদি আমরা ভিয়েতনামের সাথে বাংলাদেশকে তুলনা করি, যে ভিয়েতনাম বাংলাদেশের পরে স্বাধীনতা অর্জন করেছে, তাদের মাথাপিছু আয় 2019 সালে হচ্ছে $2,740। তাহলে দেখা যাচ্ছে যে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয়টা কম। এছাড়াও ভিয়েতনাম বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে যথেষ্ট এগিয়ে যাচ্ছে। প্রবৃদ্ধির হার বা অন্যান্য সূচকে ভিয়েতনামের অগ্রগতি অত্যন্ত উল্লেখযোগ্য। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বাংলাদেশের মাথাপিছু আয়টা স্বল্প। বাংলাদেশের এই স্বল্প মাথাপিছু আয় কম কেন, এর কতগুলো কারণ রয়েছে। এই কারণগুলো আমি প্রথমে লিখছি। স্বল্প মাথাপিছু আয়ের কারণ। 1 নম্বর, ঔপনিবেশিক শাসন ও শোষণ।
2 নম্বর শিক্ষার অভাব। 3 নম্বর বেকার সমস্যা। 4 নম্বর প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার। 5 নম্বর দক্ষ উদ্যোক্তার অভাব। 6 নম্বর বৈদেশিক বাণিজ্যে ঘাটতি। 7 নম্বর দুর্নীতি যুক্ত প্রশাসন ব্যবস্থা। 8 নম্বর সম্পদের অসম বন্টন। এখানে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঔপনিবেশিক শাসন ও শোষণ। আমরা জানি যে বাংলাদেশ ইংরেজদের দ্বারা প্রায় 200 বছরের কাছাকাছি শোষিত হয়েছে এবং শাসিত হয়েছে। এরপরে পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশ 24 বছর শোষিত হয়েছে। এই শোষিত হওয়ার কারণে বাংলাদেশ কিন্তু এর জন্মলগ্ন থেকেই যে পরিমাণ তার প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল বা মাথাপিছু আয় যতটা হওয়ার কথা ছিল ততটা হতে পারেনি, যেহেতু এই দেশটি দীর্ঘকাল একটা শাসন এবং শোষণের মধ্যে দিয়ে এসেছে। তাই তার পক্ষে অর্থনীতিকে চাঙ্গা করার মতো তেমন কোনো সুযোগ ছিল না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার অভাব। বিবিএস এর সূত্র মতে বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে 74.7%, যেখানে উন্নত বিশ্বের 90 থেকে 100% হচ্ছে শিক্ষিত। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই নিরক্ষর জনগোষ্ঠীকে নিয়ে আসলে তাদেরকে কাজে লাগানো একটা দুরূহ ব্যাপার, কারণ বর্তমানে সারা বিশ্বে প্রযুক্তিতে যারা দক্ষ তারাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেকার সমস্যা। বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে। বিশেষ করে এই করোনাকালীন সময়ে এই সমস্যা আরো বেশি ঘনীভূত হচ্ছে। এই কারণেও বাংলাদেশে দেখা যাচ্ছে যে মাথাপিছু আয়টা আশানুরূপ হতে পারছে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার। যেহেতু বাংলাদেশে জনগণ প্রযুক্তিতে বা কারিগরি শিক্ষায় অতটা দক্ষ না, তাই দেখা যাচ্ছে যে এখানকার যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলোর যথাযথ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। যদি এই প্রাকৃতিক সম্পদগুলোকে যথাযথভাবে ব্যবহার করা যেত তাহলেও কিন্তু বাংলাদেশ এগিয়ে যেত এবং মাথাপিছু আয়টা আরো অনেক বাড়ানো সম্ভব হতো। 5 নম্বর হচ্ছে দক্ষ উদ্যোক্তার অভাব। যেহেতু এখানে প্রযুক্তি তে দক্ষ বা কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তির অভাব রয়েছে, তাই এখানে দক্ষ উদ্যোক্তারও একটা অভাব রয়েছে। দক্ষ উদ্যোক্তার অভাবের জন্য এখানে সঠিকভাবে মূলধন ব্যবহৃত হচ্ছে না এবং সঠিকভাবে মূলধন সম্পদের ব্যবহার না হওয়ার কারণেও কিন্তু মাথাপিছু আয়টা এখানে কম। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি। বাংলাদেশে রপ্তানি কম কিন্তু আমদানি বেশি, এবং এই আমদানি নির্ভর অর্থনীতির জন্য বাংলাদেশে সবসময় বৈদেশিক বাণিজ্যে একটা ঘাটতি থাকে। এই ঘাটতিজনিত কারণেও বাংলাদেশ যতটা এগিয়ে যাওয়ার কথা ততটা আগানো যাচ্ছে না এবং যে কারণে এর মাথাপিছু আয়টা হচ্ছে কম। 7 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্নীতিযুক্ত প্রশাসন ব্যবস্থা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা গবেষণায় দেখা গেছে তারা দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। দুর্নীতিযুক্ত প্রশাসনের কারণে বাংলাদেশের অনেক ইনভেস্টমেন্ট বা অনেক কিছু কিন্তু আটকে যাচ্ছে, যে কারণে যতটা অর্থনীতি এগিয়ে যাওয়ার কথা ততটা কিন্তু পারছে না, কারণ দুর্নীতি আসলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ঘনীভূত হয়ে আছে। এই কারণে এটা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারছে না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পদের অসম বন্টন। যদিও গত এক দশকে বাংলাদেশের যে গড় প্রবৃদ্ধির হার সেটা হচ্ছে 6% উপরে, কিন্তু
যেহেতু এখানে কর্মসংস্থানের অভাব আছে, বেকার সমস্যা আছে, তাই এই যে প্রবৃদ্ধির যে সুফল এটা কিন্তু ঘরে ঘরে পৌঁছানো যাচ্ছে না, যে কারণে এখানে সম্পদের সুষম বন্টনটাও হচ্ছে না। সম্পদের সুষম বন্টন না হওয়ার কারণে বৈষম্য বেড়ে যাচ্ছে ধনী গরিবের, এবং যেটা দিনকে দিন আরো বাড়ছে, এবং যে কারণেও মাথাপিছু আয়টা এখানে স্বল্প। এই হচ্ছে আমাদের মোটামুটি যে বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।